আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? একটু বলতে হবে কেমন আছে সবাই, কে কোথায় থেকে দেখছি এবং শুনতে পাচ্ছি কিনা। কে কোথায় থেকে দেখছি, শুনতে পাচ্ছি কিনা, ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে দ্রুত। হ্যাঁ, ওকে, দ্রুত জয়েন হয়ে যাব এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং পেইড বেস থেকে দেখতে পাচ্ছি কিনা। পেইড বেসের স্টুডেন্টরা দেখতে পেলে আমরা একটু পি লিখে দিব। হ্যাঁ, আপনারা একটু দ্রুত জয়েন হয়ে যান, আমি অল্প সময়ের ভিতরেই ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো। পেইড বেস থেকে দেখতে পাচ্ছি কিনা আমরা একটু পি লিখে দিব এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা জয়েন করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু গ্রুপগুলোতে আমাদের পেইড, মূলত আমাদের এটা পেইড বেসের ক্লাস, মানে পেইড বেসে আমরা একটু শেয়ার দিয়ে নিই ইনশাল্লাহ। যেটা বলেছিলাম যে পেইড বেস থেকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, যারা যদি শোনা যায় তাহলে আমরা একটু পি লিখে দিব। আচ্ছা, যে বিষয়টা আমাদের খেয়াল করি যে আমাদের একটা কথা প্রায়শই শোনা যায়, এটা একটা বেসিক ক্লাস। একটা কথা প্রায়শই আমরা শুনতে পারি যে আমরা এত বছর ধরেও ইংরেজি শিখছি, ইংরেজিটা পারছি না। ইংরেজির যে মূল মন্ত্র বা মূল যে জিনিসটা আমরা আরো আগে থেকে শুরু করি, এটা মূলত হচ্ছে আমাদের 11 থেকে 20তম গ্রেডের এবং প্রাইমারি নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের জব প্রার্থীদের জন্য আমাদের পেইড বেসের প্রথম লেকচার শিটের প্রথম ক্লাস, যেটা আগে নেওয়া হয়েছিল। অনেকেই বুঝতে পারেনি, অনেকেরই সমস্যা ছিল এবং পরবর্তীতে অনেকেই অ্যাড হয়েছেন, তাদের জন্য আমাদের এই ক্লাসটা আবার নেওয়া হলো। আমার কাছে মনে হলো যে এটা আপনাদের সবার জন্য একটু শেয়ার করে দিলে আমার কাছে মনে হয় যে সবাই একটু উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু কাজ করব, একটু কমেন্টস করে বলবো যে আমরা খুব যেহেতু বেসিক ক্লাস, আমরা বেসিকটা শিখতে চাচ্ছি নাকি শর্টকাট, একটু একটু কমেন্ট করে দিব। বেসিক না শর্টকাট, একটু সবাই কমেন্ট করে দিব। এবং যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, খুব এনার্জেটিক ওয়েতে ক্লাসে থাকতে হবে। আমি কোনো প্রশ্ন করার আগেই আপনাকে উত্তর দিয়ে দিতে হবে এবং নোট করতে হবে। ক্লাসে ফ্রি ক্লাস করেন, পেইড ক্লাস করেন, যেই ব্যাচের স্টুডেন্ট না হন না কেন, আপনাকে আমি যা যা বলবো, যে এটা নোট করতে বলবো, ইনশাল্লাহ আপনাকে এটা নোট করতে হবে। আপনি যেন একটা ক্লাস করেও যেন আপনি সত্যিকার অর্থে 1 ঘন্টার টাইম আপনার জন্য ওয়েস্টেজ না হয়, যেন আপনি সত্যিকারের উপকৃত হতে পারেন ইনশাল্লাহ। ওকে, ওকে, বেসিক। আর আমরা যারা গার্ডিয়ান পেজ থেকে দেখছি তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ
একটু লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমি আর কথা বলবো না, আমি চলে গেলাম। আচ্ছা, খুব খেয়াল করেন, আমাদের ইংরেজি গ্রামারটাকে উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে কঠিন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে কেন জানি কঠিন করে ফেলা হয়েছে। আমি জানি না কার কোন বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে ইংরেজিটাকে কঠিন করে ফেলা হয়েছে। কিন্তু যারা আমার ক্লাস করেছেন ইতিপূর্বে, যারা আমার কোনো একটা ভিডিও দেখেছেন, যারা আমার কোনো একটা ক্লাস দেখেছেন পূর্ণাঙ্গ, তাদের কাছে অ্যাটলিস্ট এই ধারণাটুকু আমি দিতে পেরেছি যে ইংরেজিটা আসলেই কঠিন নয়। চাকরি পরীক্ষার জন্য ইংরেজিটা আসলেই কঠিন নয়। একটু সময় নিয়ে শিখলে আমাদের 2-3-4 মাসে আমাদের ইংরেজিটাকে আয়ত্ত নিয়ে আসা যায়, পার্টিকুলারলি ইংরেজি গ্রামারটাকে। ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন এবং আরো অ্যাডভান্স লেভেলের রাইটিং এর জন্য আমাদের একটু সময় লাগে, কিন্তু গ্রামার পার্টটুকু পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন হয় এর জন্য সত্যিকার অর্থে আমাদের এই বছরের পর বছর পড়তে হয় না। বোঝানো গেল? আচ্ছা, আমরা ক্লাসে ঢুকে যাব। ক্লাসে ঢুকে যাওয়ার আগে আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি সবসময়ই জানেন যে আমি বাংলা এবং ইংরেজিটাকে প্যারালাল ওয়াইতে পড়ানোর চেষ্টা করি, আপনাকে এইটা বোঝানোর চেষ্টা করি যে আপনি নতুন কোনো কিছু পড়তেছেন না। ঠিক আছে, চলেন একটু নোট করার চেষ্টা করি আমরা। আমরা কি নোট করব? আমি কি ওই স্পেস দিব? দেখেন, পেইড একদম ডিরেক্টলি পেইড বেসের হলে আমি হয়তো এত কথা বলি না। আমি জানি ওরা সবাই নোট করবে। আপনারা একটু বলেন তো, নোট করতে পারবেন? আমি ওই স্পেসটা দিব নাকি জাস্ট আমি বলে যাব? নোট করতে পারলে আমরা একটু এনডি লিখে দিব, অথবা এন লিখে দিব। এন লিখে দিব মানে আমি ওইভাবে কথা বলবো যেন আপনি নোট করতে পারেন। এবং আমি বলছি, আপনার জীবনে পার্টস অফ স্পিচ নিয়ে আপনার জীবনের সেরা ক্লাস উপহার দেবে ইনশাআল্লাহ। একটা ক্লাসে আমরা শেষ হবে না, প্রয়োজন হলে আমরা 2টা ক্লাস দিব, কিন্তু আপনার জীবনের পার্টস অফ স্পিচ নিয়ে সেরা ক্লাস দিব, যেটা আপনি কোনো বইয়ে এইভাবে গুছানো পাবেন না, যেটা কোনো শিক্ষক থেকে আপনি যদি শুনে থাকেন তাহলে আমার কোনো আগে ক্লাস দেখে মানে হয়তো আয়ত্ত করেছেন। কিন্তু এতটুকু কনফার্ম করতে পারি, আপনার লাইফের আপনি বেস্ট ক্লাস পাবেন ইনশাআল্লাহ। নোট করতে পারবো তাহলে আমি ওইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। যদি নোট করতে পারি তাহলে আমরা ওইভাবে কথা বলবো। ওকে, আমরা যেই প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ছোট ছোট ভিডিওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, ছোট ছোট ভিডিওগুলো হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে ব্রেইনে সেট আপ হয়েছে, দিয়েছে, ছেলে মেয়েদের কঠিন হয়ে গেছে। এক্স্যাক্টলি, এইটা ব্রেইনে কঠিন করে দিয়েছে আমাদের। যাই হোক, যারাই দিয়েছে আমরা বাদ দিই। ওকে, চলেন নোটে চলে যান, খাতায় নোটে যাবেন। দেখেন, আপনি যখন বাংলা গ্রামার পড়েন, আপনি যখন বাংলা গ্রামার নিয়ে কথা বলেন, বাংলা গ্রামার যখন পড়েন, বাংলা গ্রামার যদি আপনি বুঝতে চান, সেই ক্ষেত্রে অফকোর্স আপনাকে পদ প্রকরণ বুঝতে হবে। যদি না আপনি পদ প্রকরণ বুঝেন, যদি আপনি ধরেন পদ প্রকরণ বুঝেন না, যদি আপনি পদ প্রকরণ না বুঝে থাকেন, সেই ক্ষেত্রে আপনি না বুঝবেন কর্তা, না বুঝবেন ক্রিয়া, না বুঝবেন উদ্দেশ্য, না বুঝবেন বিধেয়, না বুঝবেন বিশেষণ, না বুঝবেন বিশেষ্য, কোনো কিছুই বুঝতে পারবেন না। সত্যিকার অর্থেই পদ প্রকরণটা হচ্ছে ইংরেজির মূল ফাউন্ডেশন। এই কারণে আমরাও শুরু করেছি, যেমন আমরা বাংলা যেমন একটা ভাষা, বাংলা ভাষার মূল ফাউন্ডেশনটা যেমন পদ প্রকরণ, আমরা তো যেই ভাষাটা পড়তেছি ওটাও তো একটা ভাষা। ওই ভাষাটার নাম হচ্ছে ইংরেজি বা ইংলিশ। আমরা যেই ভাষাটা পড়ছি ওটার নাম কি বলেন তো? ইংলিশ। বাংলা গ্রামারে যেইটাকে পদ প্রকরণ বলা হয়, ইংরেজিতে ওইটাকে পার্টস অফ স্পিচ বলা হয়। জাস্ট আপনি লিঙ্ক আপটা দেখেন। আমি আগে বাংলা গ্রামার পড়ে তারপর ইংরেজি গ্রামারে যাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখলাম যে গতকাল রাতে রনি রুনার রুমে প্রবেশ করেছিল পানি খাওয়ার জন্য। কোনো সমস্যা নেই, জাস্ট আপনি এটা লিখার দরকার নেই, জাস্ট বোঝেন। আপনার নোট যখন করতে বলবো তখন আপনি করবেন। হ্যাঁ, গতকাল রাতে রনি রোনার ঘরে বা রুমে প্রবেশ করেছিল পানি খাওয়ার জন্য। রোনা একজন ব্যক্তি, মহিলা, রনি হচ্ছে আরেকজন ব্যক্তি, বোঝা যায় পুরুষ। তার পানি তৃষ্ণা লাগছে, সে তার বান্ধবী অথবা হোয়াট এভার ইট ইজ, যেই যাই লাগুক না কেন, অথবা বউ লাগতে পারে। বউ লাগলে তো আর রোনা ডাইরেক্ট বউ বলা হতো, তো এখানে ঠিক এক্স্যাক্টলি বউটা লাগছে না, এটা বুঝে নিতে হবে আপনাকে। তো গতকাল রাতে রনি
রুনার রুমে প্রবেশ করেছিল পানি খাওয়ার জন্য। আমরা এটা ধরে নিলাম, রুমে কি খাইছে এটা আমরা জানি না, পানি খাওয়ার জন্য। দেখেন তো এখানে কয়টা শব্দ আছে। আমরা আরো আগে থেকে শুরু করি, একদম শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স যেটা আছে ওটা আমরা এবিসিডি থেকে শুরু করি। আমরা এখান থেকে এখানে পার্টস অফ স্পিচ থেকে শুরু করলাম। এখানে কয়টা শব্দ আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। কয়টা শব্দ আছে বলেন তো? 10টা শব্দ আছে। কয়টা শব্দ আছে বলেন তো? 10টা শব্দ আছে। আমি আরেকটা সেন্টেন্স ছোট লিখি, যেটা খুব, ধরেন পানি খাওয়ার জন্য ঢুকছে, ঢুকে বলতেছে যে আমি তোমাকে চাই। কি বলছেন বলেন তো? আমি তোমাকে চাই। এইবার আর একটু ছোট করে দিলাম, এখানে আমি একটা, তোমাকে একটা, চাই একটা। উপরে আছে কটা বলেন তো? 8টা শব্দ। নিচে আছে কটা বলেন তো? 3টা শব্দ। আমরা বলে পার্টস অফ স্পিচ বুঝি না। এই বলেন, এইটা টোটাল হচ্ছে একটা বাক্য। গতকাল রাতে উনি রুনার রুমে প্রবেশ করেছিল পানি খাওয়ার জন্য, এটা একটা বাক্য। এই বাক্যটা লিখতে আমাদের ঝামেলা হয়নি। কেন ঝামেলা হয়নি বলেন তো? কারণ আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা বাংলা, জন্মের পর থেকে আব্বা আব্বা করে বড় হয়েছি। সুতরাং এটা লেখার জন্য আমাদের কোনো স্ট্রাকচার মেনটেন করতে হয় না। এটা একটা বাক্য, এটা একটা কি বলেন তো? এটা একটা বাক্য। আর বাক্যর ইংরেজি কি বলেন তো? সেন্টেন্স। বাক্যর ইংরেজি কি বলেন তো? সেন্টেন্স। তাহলে এই যে আমাদের এখানে 8টা শব্দ আছে, এই যে 8টা শব্দ মিলে একটা কি হয়েছে বলেন তো? বাক্য বা সেন্টেন্স হয়েছে। 8টা শব্দ মিলে কি হয়েছে বলেন তো? বাক্য বা সেন্টেন্স হয়েছে। আবার এখানে আমি তোমাকে চাই, এখন কি চাই ওটা আমরা জানি না। আপাতত ধরে নিলাম আমি তোমাকে চাই বলছে, আমি তোমাকে চাই বলতে, এখন হোয়াটএভার ইট ইজ, ওটা আমরা ভিতরে না ঢুকি। আমি তোমাকে চাই, 8টা যদি আপনার বড় মনে হয় তাহলে 3টাই চলে আসেন। তো একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, আমি তোমাকে চাই, এই 3টা শব্দ মিলেও কি হয়ে গেছে বলতো? একটা বাক্য হয়ে গেছে। আর বাক্যর ইংরেজি কি বলেন তো? সেন্টেন্স। বাক্যর ইংরেজি কি হয়ে গেছে বলেন তো? সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এই যে এখানে একটা, দুইটা, তিনটা শব্দ, আবার এইখানে 8টা শব্দ দেয়া আছে, এই প্রত্যেকটা শব্দের অর্থ আছে। বলেন প্রত্যেকটা শব্দের কি আছে বলেন তো? অর্থ আছে। এই যে প্রত্যেকটা শব্দের অর্থ আছে, এই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে, বাক্যে ব্যবহৃত অর্থবোধক প্রত্যেকটা শব্দকে কি বলা হয় বলেন তো? পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে এইখানে পদ আছে কয়টা বলেন তো? 8টা। আর এইখানে পদ আছে কয়টা বলেন তো? 3টা। কোনটা কোন পদ ওটা আজকের গোষ্ঠী গেল, ওটা আমাদের আলোচনার বিষয় না আজকে, ওটা পরে আলোচনা করব। তা পদ প্রকরণ বুঝতে পারছি। পদ প্রকরণ কি বলেন তো? বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত অর্থবোধক প্রত্যেকটা শব্দকে কি বলা হয়? পদ প্রকরণ বলা হয়, পদ বলা হয়, তাই তো? ওকে, এইবার আমি দিলাম, দেখেন এইবার আমি দিলাম আমি তোমাকে, এই যে চাই দিলাম তো, ইচা। বলেন তো এইখানে কয়টা পদ আছে বলেন তো? আমি তোমাকে চাই, এটা ছিল চাই। আর চায়ের আমি লিখলাম কি বলেন তো? ইচা। আমি তোমাকে ইচ্ছা, এটা যদি ধরতে পারেন আপনি, আপনি মূল বিষয়টা ধরে ফেলছেন। এরপরে আমি জাস্ট লিখে দিব আমি তোমাকে ইচ্ছা। এখানে আগে বলছিলাম 3টা পদ ছিল, এটার অর্থ আছে, এটার অর্থ আছে, কিন্তু এটার অর্থ নাই, এটার অর্থ নাই। এই যে শব্দটা আছে এটা শব্দ হয় না। কতগুলো ওয়ার্ড একসাথে যখন হয়, যখন ওর তো অর্থ দেয় না, তখন ওটাকে শব্দ বলা যাবে না। তার মানে এটা যেহেতু ওয়ার্ডই হয় না, শব্দই হয় না, এটা যেহেতু অর্থ নাই, তার মানে এটা পদও হয় না। তার মানে কি হয় না বলেন তো? পদ হয় না। তাহলে আলটিমেটলি এখানে পদ আছে কয়টা বলেন তো? আমি তোমাকে, কয়টা পদ আছে বলেন তো? দ্রুত এই বলেন কয়টা পদ আছে? আমি তোমাকে, কয়টা পদ আছে বলেন তো? 2টা পদ আছে, এখানে 3টার নাই। এইবার বলেন, ওই যে ওইখানে বলছিলাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। এইবার প্রথম লাইন লিখবেন যে বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণে যাকে পদ প্রকরণ বলা হয়, পদ প্রকরণ বলা হয়, ইংরেজিতে তাকেই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বলে। প্রথম লাইনটা লিখে আমরা এনডি লিখে দিব, এনডি মানে নোট ডান, এনডি লিখে দিব। বাংলা ব্যাকরণে যাকে, তার মানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম,
আমাদের একটু সময় যাচ্ছে, আমরা একটু আনন্দের সাথে শিখছি, আমরা একটু ফ্লেক্সিবল কথাবার্তা বলছি, শিখছি। ওই স্লাইড ওপেন করে বইয়ের লাইন পড়ি ওইটা পড়ার নাম ওটা 21 বছর না, আপনি 44 বছর ইংরেজি বললো, 42 বছর ইংরেজি বলে শিখতে পারবেন না। ওটা আমার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা বলে। বোঝানো গেল? তার মানে বাংলা ব্যাকরণে যাকে পদ প্রকরণ বলা হয়, ইংরেজিতে তাকেই কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। তার মানে আমরা, আমাদের ভিতরে একটা কনসেপ্ট ঢুকে গেছে যে আমরা নতুন কিছু শিখছি না, আমরা পদ প্রকরণই শিখতেছি। বোঝানো গেল? ওকে, বুঝাইতে পারলাম? পদ প্রকরণই শিখছে। থ্যাংক ইউ। লেখা শেষ, থ্যাংক ইউ। ওকে, এইবার একটু তাকান। এই যে দেখেন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। দেখেন এই যে পার্ট, এই পার্ট মানে কি বলেন তো ভাই? বলেন তো অংশ। এখন পার্টস মানে কি বলেন তো? অংশগুলো, মানে অংশগুলো মানে একাধিক পার্ট। অফ মানে কি বলেন তো? অফ এর ইংরেজি বাংলা হচ্ছে এর। স্পিচ মানে বক্তব্য বা সেন্টেন্স, স্পিচ মানে বক্তব্য বা সেন্টেন্স। তার মানে আপনি দেখেন তো, তার মানে দেখেন এই যে আপনার পার্টস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সে ব্যবহৃত, পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ মানে সেন্টেন্সের অংশগুলো। এখানে একটা যোগ করতে হবে, যেহেতু সেন্টেন্স আমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের মধ্যে সেন্টেন্স হইতে হইলে এবং জেসি নেসফিল্ডের মধ্যে এবং রিনেন মার্টিনের মধ্যে সেন্টেন্স হইতে হলে আমাদের একটা কমপ্লিট থট থাকতে হয়, একটা সিকোয়েন্স থাকতে হয়, একটা মানে একটা কোহারেন্স থাকতে হয়, আমাদের একদম মিনিংফুল অর্থ থাকতে হয়। বোঝানো গেল? তার মানে আমরা যদি এইবার এইটা বলি যে ধরেন আই লাভ ইউ, আই লাভ ইউ, এখানে কয়টা আছে বলেন তো? আই। এখানে আমাকে আইটাকে মনে হতে পারে, এইখানে আইটাকে মনে হতে পারে যেমন একটা লেটার বা বর্ণ, বিষয়টা এরকম না। এখানে আই নিজে একটা শব্দ, আই নিজে কি বলেন তো? একটা শব্দ। এটা আমরা একদম শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে বিস্তারিত আলোচনা করব। তো এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। কয়টা ওয়ার্ড আছে বলেন তো? তিনটা ওয়ার্ড আছে। ওয়ার্ডের বাংলাটা কি বলেন তো? শব্দ। তাহলে এখানে ওয়ার্ড আছে কয়টা? তিনটা। তাহলে একটা, দুইটা, তিনটা হলো, একটা, দুইটা, তিনটা হলো। তিনটারই অর্থ আছে, তিনটারই অর্থ আছে। আই লাভ ইউ এটা বললে একটা কমপ্লিট সেন্স হয়, একটা সেন্টেন্স হয়। এই সেন্টেন্সের তিনটা অংশ আছে। তার মানে এখানে তিনটা পার্টস অফ স্পিচ আছে। তার মানে এখানে তিনটা পার্টস অফ স্পিচ আছে। তার মানে আমরা নিচে একটু লিখে দিব, আই লাভ ইউ নিচে লিখে লিখবো, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি মিনিংফুল ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি মিনিংফুল ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ডকে কি বলা হয় বলেন তো? পার্টস অফ স্পিচ বলা হয়। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ডসকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। আচ্ছা আচ্ছা, এইবার পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একটু কথা বলে থাকি। দেখেন ট্রেডিশনাল গ্রামার অনুসারে বা টিজি অনুসারে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আর এমজি বা মডার্ন গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ 9 প্রকার / 12 প্রকার। এবং মডার্ন এমজি অনুসারে পার্টস অফ স্পিচকে ওয়ার্ড ক্লাস বলা হয়। কি বলা হয়? ওয়ার্ড ক্লাস বলা হয়। এটা রেফারেন্সটা দেখবেন আমাদের জন স্টুডেন্ট, এই মাত্র আমি কতক্ষণ আগেই দেখছিলাম, বইটা আছে কিনা আমার সাথে দেখি। এই বইটা দেখবেন, এগুলোতে বিস্তারিত খুব সুন্দর করে দেখে। এখানে দেখবেন পার্টস অফ স্পিচটাকে ওয়ার্ড ক্লাস বলা হয়েছে, পার্টস অফ স্পিচটাকে ওয়ার্ড ক্লাস বলা হয়েছে। ঠিক আছে, এই রেফারেন্স বইটাতে দেখবেন। আচ্ছা, সেকেন্ড ওয়ান বলছে, কখনো প্রশ্ন হতে পারে যে পার্টস অফ স্পিচ আর নাও কল্ড, পার্টস অফ স্পিচ এখন 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 কি বলা হয়? ওয়ার্ড ক্লাস বলা হয়। তো আবার প্রশ্ন হতে পারে অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, মডার্ন গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ কত প্রকার? অপশনে 9 প্রকার থাকলে 9 প্রকার দিবেন, অপশনে 12 প্রকার থাকলে 12 প্রকার দিবেন। আমি আশা করি দুইটা একসাথে থাকবে না। ওই যে নাউন, প্রোনাউন, এজেটিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ওই 8টার সাথে অতিরিক্ত যোগ হয়েছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স মনে রাখতে হবে, মডার্ন গ্রামার অনুসারে ডিটারমিনার্স আলাদা একটা পার্টস অফ স্পিচ, কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে ডিটারমিনার গুলা অ্যাডজেটিভ এর কাজ করে। এবং যারা 12 প্রকার বলেছেন, যে সকল গ্রামারবিদগণ 12 প্রকার বলেছেন, তারা আবার 3টা ভাগ করেছেন। ডিটারমিনার ভিতর থেকে আলাদা করেছেন আর্টিকেল, নাম্বার এবং
আর্টিকেল নাম্বার এবং ডিটারমিনার। আর্টিকেল নাম্বার এটাকে আলাদা করেছেন, আর্টিকেল নাম্বার ডিটারমিনার। এবং এই দেখেন আর্টিকেল নাম্বার এগুলো আমাদের ডিটারমিনার অন্তর্ভুক্তই পড়ে। আর্টিকেল নাম্বার এবং এই আর্টিকেল নাম্বার আলাদা করার দরকার নেই। আর্টিকেল এবং নাম্বার এই দুইটা কার ভিতরে পড়ে? ডিটারমিনান্টস এর অন্তর্ভুক্তই পড়ে। তার মানে আমরা একটা কমপ্লিট ধারণা পেয়ে গেলাম। তার মানে আমরা একটা কমপ্লিট ধারণা পেয়ে গেলাম যে পার্টস অফ স্পিচটা কি, আসলেই নতুন কিছু নাকি আমরা আমাদের একটা জুজুর ভয় দেখানো হয়েছে, না আসলেই জুজুর ভয় দেখানো হয়েছে, আসলেই পার্টস অফ স্পিচটা কঠিন না। যদি এইরকম প্রশ্ন করা হয় যে পার্টস অফ স্পিচ খুব নর্মাল পরীক্ষাগুলোতে 10ম থেকে 20তম 11 থেকে 20তম ক্যাটগুলোতে পরীক্ষা প্রশ্ন হয় যে পার্টস অফ স্পিচ গুলা কত প্রকার, তাহলে সেই ক্ষেত্রে আপনি 8 প্রকার দিবেন। যদি 8 প্রকার অপশনে না থাকে তাহলে 9 প্রকার দিবেন। 9 প্রকার দেখবেন অক্সফোর্ড অনলাইন স্কুল, ওখানে দেখবেন পার্টস অফ স্পিচ আলোচনা করা হয়েছে, দেখবেন 9 প্রকার দেয়া আছে। যদি অপশনে 9 প্রকার না থাকে তাহলে 12 প্রকার দিবেন। বোঝানো গেল? তারা পার্টস অফ স্পিচ জিনিসটা কি এইটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন কিনা। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমাকে লিখতে হবে যে পিসি, পিসি মানে পার্টস অফ স্পিচের মূল জিনিসটা কি, এটা আমরা বুঝে ফেলছি। দ্রুত আমরা একটা পিসি লিখে দেবো, প্রত্যেকেই কমেন্টস করবো। বুঝাইতে পারলাম? ওকে, তাহলে আমরা এবার 1 নম্বরে চলে যাব। চলেন 1 নম্বরে যাই। 1 নম্বরে কি আছে প্রথমেই বলেন তো? খুব অল্প সময়ের ভিতরে আলোচনা করব, যেহেতু আমাদের এটা বেসিক ক্লাস, জাস্ট বেসিক গুলো আলোচনা করছি আমরা। 1 নাম্বার জিনিসটা হচ্ছে নাউন। আচ্ছা এইবার প্রশ্ন করেন তো দেখি আপনাদের ইংরেজির কতটুকু পারেন, কতটুকু বোঝেন। এই যে এইখানে একটা লাইন দেয়া আছে, ওয়েল মিল্ক ইজ নিউট্রিশাস ফুড ফর আস পার্টিকুলারলি ফর আওয়ার হেলথ। বলেন তো এখানে ওয়েল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলেন। এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা মৌলিক আলোচনাতে চলে যাব, নাউনের আলোচনায় চলে যাব। ওয়েল শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা যারা লাইভ ক্লাসটা দেখছি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এটা অন্যের উপকারে আসবে। দ্রুত বলবো, দ্রুত চাই, উত্তর চাই। ওয়েল শব্দটা কি এখানে? ওয়েল শব্দটা কি? দ্রুত উত্তর করে দেব, দ্রুত। আমি পারি আর না পারি, আমার কথা বলা শেষ মানে আপনার উত্তর করা শেষ, এরকম স্পিড যেন থাকে। আমার কথা বলা শেষ, আপনার উত্তর করা শেষ। নাউন, এজেটিভ, নাউন, প্রোনাউন, এজেটিভ, অ্যাডভার্ব, এক একজন এক এক ধরনের উত্তর করেছেন। আগের ক্লাসটা যারা করেছেন তাদের তো ভুল হওয়ার কথা না। ওয়েল শব্দটা এখানে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন এই এক্সাম্পলটা এই কারণে দিলাম যে আপনি 25 বছর ধরে ইংরেজি পড়ছেন, আমি সিম্পল একটা বাক্য লিখছি, আপনি ওয়েল এজেটিভ দাগায় দিচ্ছেন। কেউ সেন্টেন্সের শুরুতে আছে এই জন্য আপনি নাউন দাগায় দিচ্ছেন, কেউ আবার অ্যাডভার্ব দাগায় দিচ্ছেন। এই জন্য আমি বলছি একটু ধৈর্য ধরতে হবে। আমরা ধরেন অন্য কোনো ভিডিও, ফানি কোনো ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা খুব ভালো করে দেখি, যেটা আমাদের রিজিকের একটা ব্যবস্থা করবে, পরীক্ষা ভালো করবে, ওই জিনিসগুলো আমরা এই যে বলি আমাদের ফাউন্ডেশন দুর্বল, বেসিক বুঝি না, বেসিক। এটা তার বাস্তব প্রমাণ যে ওয়েল শব্দটা আপনি বুঝেনই নাই। ওয়েল শব্দটা বুঝেনই নাই যে আপনার এটা না, এটা হচ্ছে আমাদের কি বলেন তো ইন্টারজেকশন। ওয়েল শব্দটা বুঝেনই নাই যে এটা আমাদের ইন্টারজেকশন। বুঝাতে পারলাম? ওকে চলেন, তাহলে আমরা প্রথমে ঝামেলা করলাম কোন জায়গায় বলেন তো? প্রথমেই ঝামেলা করলাম, হ্যাঁ ইন্টারজেকশন, এক্স্যাক্টলি। এখন সবাই পারছি। প্রথম যে কনসেপ্টটা এটা হচ্ছে নাউন। আমরা একটু আলোচনা করব, খুব বেশি আলোচনা করব না, এখান থেকে দুটা লাইন লিখবো। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। আমরা ওই যে পড়ি না যে পদ প্রকরণ পড়ছিলাম, গ্রামার অনুসারে আমাদের বাংলা গ্রামারে দেখবেন পদ প্রকরণের প্রকারভেদ চেঞ্জ হয়েছে। আগে ছিল 5 প্রকার, এখন 8 প্রকার। নতুন ওই যে যুজক, তারপরে হচ্ছে আরো কি যেন অ্যাড হয়েছে। নাউন মানে হচ্ছে বিশেষ্য। আমি এক সহজ কথায় বলি, আপনি যখন বোঝেন, পৃথিবীতে আসার পরে, আপনি বুঝবান হওয়ার পরে, আপনার দুই চক্ষু মিলিয়া
ডানে বামে উপরে নিচে ভিতরে বাহিরে সর্বত্রই আপনি পৃথিবীতে যা কিছু দেখেন তার নামটাকেই নাউন বলা হয়। এখন যেহেতু যে কোনো জিনিসের নামকেই নাউন বলা হয়, এই জন্য অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের লেখক পিসি দাস এটাকে খুব সুন্দর একটা নেমিং করেছেন, যে উনি লিখেছেন নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এই কথাটা বলেছেন অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এর লেখক পিসি দাস। তার মানে প্রথম আমরা লিখবো নাউন শব্দটা এইভাবে লিখবো, লিখার পরে লিখবো দুনিয়াতে যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এটা লেখেন, দুনিয়ার এই নাউনের প্রকারভেদ, নাউনের বিস্তারিত, এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেইল ক্লাস আছে। এটা আমি বলছি পার্টস অফ স্পিচের বেসিক ক্লাস। দুনিয়ার যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, নাউন বলা হয়, নাউন বলা হয়। এরপর লাগবে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড। এখন এই কথাটা কেন বলছি নেমিং ওয়ার্ড জানেন? ধরেন প্রোনাউন ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটা পরীক্ষায় আসছে। কনজাংশন ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটাই পরীক্ষা আসছে। অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ ওয়ার্ড, এইটা পরীক্ষায় আসছে। প্রেপোজিশন ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটা প্রেপোজিশন পরীক্ষায় আসছে। অ্যাডভার্ব ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটাই পরীক্ষায় আসছে। শুধু বাকি আছে হচ্ছে আপনার ইন্টারজেকশন, যেটা আসলে আসার মতো না, আসবে না আশা করা যায়। কিন্তু একমাত্র আপকামিং যে কোনো একটা পরীক্ষায় নাউন ইজ এ ড্যাশ ওয়ার্ড এই শব্দটা আসবে। নাউন ইজ এ ড্যাশ ওয়ার্ড এই শব্দটা আসবে। তার মানে আমরা লিখবো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এবং কথাটা কে বলছে? কথাটা বলছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইয়ের লেখক পিসি দাস সাহেব। ওকে, এখন যেহেতু দুনিয়ার যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, এখন দুনিয়ার যে কোনো কিছুর ভিতরে পার্টস অফ স্পিচের নাম কি এর ভিতরে পড়ে না? এবং 3 নাম্বার পয়েন্ট লিখবেন, 3 নাম্বার পয়েন্ট লিখবেন সকল পার্টস অফ স্পিচ এর নামগুলো নাউন, নামগুলো নাম, নাউন। এখন এই লাইনটা 3 নাম্বার লাইনটা আমরা কেন আলাদা করে লিখে দিয়েছি বলেন? কারণ আমরা দেখেছি এই স্পেসিফিক লাইনটা থেকে বিগত বছরে কয়েকবার প্রশ্ন আসছে। তার মানে আমরা 3টা লাইন লিখছি নাউন সম্পর্কে। দুনিয়ার যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, প্রথম লাইন। দ্য সেকেন্ড লাইন ইজ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, এই নেমিং শব্দটাকে অন্য কালার করবেন। 3 নাম্বার লিখছি যেহেতু যে কোনো কিছুর নামই নাউন, সুতরাং সকল প্রকার পার্টস অফ স্পিচ এর নামকে নাউন বলা হয়। সকল প্রকার পার্টস অফ স্পিচ এর নামকে নাউন বলা হয়। 3টা পয়েন্ট যাদের লেখা হয়েছে তারা 3D লিখবো। 3টা পয়েন্ট যাদের লেখা হয়েছে তারা আমরা একটু 3D লিখবো। তিনটা পয়েন্ট যারা 3টা পয়েন্ট যাদের লেখা হয়েছে তারা আমরা একটু 3D লিখবো। হ্যাঁ, 3D মানে আমাদের 3টা পয়েন্ট লেখা শেষ। আমাদের নোট করতে কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু ক্লাস নেই কষ্ট করে, যদিও এর ফলাফলটা খুব মিষ্টি হয়। আপনারা জানেন যে কোনো কষ্টের সাথেই আছে স্বস্তি। 3D। এইবার যদি আপনাদের একটা প্রশ্ন করি, এইবার আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি লিখব দ্য ওয়ার্ড ভার্ব ইজ আ ড্যাশ। অপশন এ নাউন, অপশন বি ভার্ব, অপশন সি নান। দ্রুত উত্তর করেন। দ্য ওয়ার্ড ভার্ব ইজ আ ড্যাশ। অপশন এ নাউন, অপশন বি ভার্ব, অপশন সি নান। NONE, নান মানে নাউন এবং ভার্ব একটাও না। সবাই উত্তর করেন তো দেখি। সবার উত্তর চাই। সবার উত্তর চাই। দ্য ওয়ার্ড ভার্ব ইজ আ ড্যাশ। দ্য ওয়ার্ড ভার্ব ইজ আ ড্যাশ। নাউন, ভার্ব, নাম। উত্তর কি বলেন তো সবাই? উত্তর কি হবে বলেন তো? নাউন। কনগ্রেচুলেশন যারা উত্তর দিচ্ছেন, যারা পারছেন আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। ওকে, এটা যদি উত্তর করেন, এবার বিগত বছরের একটা প্রশ্ন করেন। আমার পড়ানোর ধরনই এইটা। আমি আপনাকে আমার ভাষায়
একদম সহজ সরল সাবলীল ভাষায় আপনার কাছে মনে হয় যে আপনি গল্প করছেন, আপনার কাছে মনে হচ্ছে কবির ভাই গল্প করতেছে, বলতেছে। বোঝানো গেল আপনাদের বোর্ডরুমে ইংরেজি পড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে আপনাদের লাখ লাখ মানুষের আমার এই ধরনটা ভাল লাগে, আপনারা ক্যাপচার করতে পারেন। প্রথম কথা, যে কোনো বিষয়ে আমি আলোচনা করি, তারপরে আমার নিজ থেকে প্র্যাকটিস উদাহরণ দেই এবং রেফারেন্স সহ বলি। আমি এইটা বলতে পারি যে আমি প্রত্যেকটা লাইন টু লাইন রেফারেন্স বলতে পারি, একদম এজ এ জাকির নায়কের মতো। আলহামদুলিল্লাহ, এটা আমার গর্ব না, এটা আমার এই 13 বছরের সাধনা। কিন্তু আমার ধরেন আপনাদের তো সব রেফারেন্স লাগে না, যেখানে লাগে ওখানে বলবো, টেনশন নেই। আচ্ছা, এইবার দেখেন বিগত বছর একটা প্রমাণ দেই, বিগত বছরের প্রশ্ন আসছে কিনা দেখেন। দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ আরো কয়েকবার আসছে। দা ওয়ার্ড নাউন ইজ এ ড্যাশ, দা ওয়ার্ড প্রোনাউন ইজ এ ড্যাশ। আমি আপনাকে দিলাম দা ওয়ার্ড ভার্ব ইজ এ ড্যাশ। এইবার পরীক্ষা আছে দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। কোথায় আসছে দেখেন তো, এই দেখেন কত জায়গায় পরীক্ষা আসছে। উত্তর করে ফেলেন দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, প্রত্যেকে উত্তর করেন দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ড্যাশ, দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। এইবার প্রোনাউন পড়াবো, প্রোনাউন পড়াবো অন্য সিস্টেমে, প্রোনাউন পড়াবো অন্য সিস্টেম। আপনি সারা জীবন পড়ছেন একভাবে, আমি পড়াবো অন্যভাবে ইনশাল্লাহ। কারণ আমি দেখেছি সারা জীবন আপনি যেইভাবে পড়ছেন ওইভাবে পড়লে মনে থাকে না, তার মানে আমার কাজ করতে হবে। আপনার জন্য মনে থাকে এমন একটা পদ্ধতি আমাকে ডিসকভার করতে হবে, এমন একটা পদ্ধতি আমাকে ইনোভেট করতে হবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এখানে আমরা আরেকটা প্রমাণ দেবো ইনশাআল্লাহ। ওকে ওকে, উত্তর করছি সবাই, সবাই উত্তর করছি। ওকে, ওকে। আচ্ছা, প্রোনাউনের যখন, আচ্ছা প্রোনাউনটা মানে কি জানেন? আচ্ছা আমরা বলেন তো, বাংলায় সর্বনাম পড়ছেন? এক্স্যাক্টলি সবাই উত্তর পারছে, সবাই পারছেন, থ্যাংক ইউ। বাংলায় আমরা সর্বনাম পড়ছি না? বাংলায় সর্বনাম পড়ছি না? বাংলায় যেটাকে সর্বনাম বলা হয়, ইংরেজিতে ওটাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। বাংলায় যেটাকে সর্বনাম বলা হয়, ইংরেজিতে ওটাকে কি বলা হয়? তাহলে আমরা কি নতুন কিছু পড়ছি? এবার চলেন আমরা আলোচনায় যাই, এবার চলেন আমরা আলোচনায় যাই। আমি যদি বলি এইরকম ভাবে, একটু বলেন তো, একটু বলেন তো, একটু 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 মনোযোগ দিয়ে শুনেন, যে রহিম তার বাবার বড় ছেলে, রহিমের 4 ভাই আছে, রহিম দেখতে সুন্দর, রহিম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, রহিম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় 5টা প্রেম করেছে, রহিম 5টা প্রেম করা অবস্থায় 3 জনের সাথে ধরা পড়েছে, রহিম 3 জনের সাথে ধরা পড়ে একজনের সাথে কট খেয়েছে, রহিম একজনের সাথে কট খেয়ে ওটাকে বিয়ে করেছে, রহিম 3টা বাচ্চার বাপ হয়েছে। এই যে বারবার রহিম রহিম বলতেছি, ভাল লাগে না? ভাল লাগে না। কিন্তু আমি যদি বলতাম যে রহিম তার বাবার বড় ছেলে, সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। দেখেন আমি বলেছিলাম কি, রহিম তার বাবার বড় ছেলে, সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। দেখেন বাক্যের মাধুর্যতা চলে আসছে। মনে রাখবেন, গ্রামারের যত কারিকুলাম, ব্যাকরণের কাজ কি বলেন তো? ব্যাকরণের কাজ কি হচ্ছে? ভাষাকে বিশেষায়িত করা, বিজ্ঞানসম্মত উপায়ে উপস্থাপন করা, আলোচনা করা। আমরা তো ব্যাকরণ পড়ছি। এই যে বারবার রহিম 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 না বলে আমরা এই যে সে বললাম, এই সেটাকে বলা হয় সর্বনাম। বাংলায় যেটাকে সর্বনাম বলা হয় ওটাকে আমরা কি বলি বলেন তো? ইংরেজিতে প্রনাউন বলি। বলেন তো এখানে রহিমটা কি বলেন তো? বিশেষ্য। বলেন রহিমটা কি? বিশেষ্য। বিশেষ্যর ইংরেজি কি পড়ছিলাম? নাউন। তাহলে রহিমের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে সর্বনাম যদি বসে, তাহলে নাউনের পরিবর্তে প্রনাউন বসে। এই কথাটাই জেসি নেসফিট বলেছেন, এ প্রনাউন ইউজড ইনস্টিড অফ নাউন। আবার রিনেন মার্টিনেন হাই স্কুল গ্রামারের লেখক বলেছেন, এ প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ নাউন। একই কথা বলেছেন, কিন্তু আমি আবার অন্য জায়গায় চলে যাব। আমি চলে যাব কোন জায়গায়? দেখেন প্রো, এরপরে নাউন, দুইটাকে আলাদা করে ফেলেন, দুইটাকে আলাদা করে। প্রো শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? প্রো শব্দের অর্থ, আর নাউন শব্দের অর্থ তো বিশেষ আমি জানি, নাউন শব্দের অর্থ বিশেষ এটা আমি জানি। প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে।
প্রো শব্দের অর্থ কি? পরিবর্তে। আর নাউন শব্দের অর্থ কি বলেন তো? বিশেষ্য। দেখবেন এইবার সারা জীবন মনে থাকবে। তার মানে বিশেষ্যের পরিবর্তে যেটা বসে ওটাকে নাউন বলা হয়, বিশেষ্যের পরিবর্তে যেটাকে নাউন বসে সেটাকে বলা হয়। এইবার পরিবর্তে নিয়ে আমরা একটা গল্প বলবো ফুটবল খেলা নিয়ে। আর একটা গল্প আছে হালকা একটু অশ্লীল টাইপের, ওটা আমি সিক্রেট গ্রুপে বলে থাকি, এটা বলা যাবে না, তাহলে আবার ঝামেলা আছে, কিন্তু ওইটা দিয়ে বেশি মনে থাকে। যাই হোক, ওটা আমি বললাম না। ধরেন আপনারা খেলা দেখেন, 90 মিনিটের খেলা দেখেন না শোনারা? 90 মিনিটে কে খেলে? মেসি খেলে, তারপর রোনালদো খেলে, আরো বকর সকর কে কে জানি খেলে। ধরেন একজনের হাঁটু ভেঙে গেছে, অথবা ইনজুর্ড হয়েছে, তাই না? এখন ইনজুর্ড হয়েছে, আমাদের ওই যে প্লেয়ার আছে তাদের পরিবর্তে দেখবেন একজন আমাদের কোথায় চলে যায় বলেন তো? মাঠ থেকে চলে যায়। তার পরিবর্তে আরেকজন নামে, ওটাকে বলা হয় সাবস্টিটিউট প্লেয়ার। বলেন ওটাকে কি বলা হয়? সাবস্টিটিউট প্লেয়ার। আরে খেলোয়াড়কে যদি সাবস্টিটিউট প্লেয়ার বলা হয়, তো প্রোনাউন তো কারো পরিবর্তে বসে, সেটা কার পরিবর্তে? এই নাউনের পরিবর্তে। এই জন্য প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। এই কথাটা দেখেন বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন আসছে, এই কথাগুলো আমি বিস্তারিত বেসিক ক্লাসে পড়াই, এবং আসছে কোথায় বলেন তো? এটা আছে আমাদের সমাজ বিজ্ঞান বিভাগ, রাজশাহী ইউনিভার্সিটিতে। কি আছে বলেন তো? এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড আ ড্যাশ, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ আ প্রোনাউন। এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ আ প্রোনাউন। তার মানে এবার আমরা নোট করা শিখবো, নোট করব। নোট কি করে করতে হয় এটা লিখবেন। প্রোনাউন, তার মানে ওই যে রহিমের উদাহরণটা লিখবেন, এরপরে সে উদাহরণ, এখানে রহিমকে দাগ দিবেন, এখানে এটাকে দাগ দিবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনি লিখবেন বাংলায় যাকে সর্বনাম বলা হয় ইংরেজিতে তাকে প্রোনাউন বলা হয়। বাংলায় যাকে প্রোনাউন বলা হয় ইংরেজিতে তাকে সর্বনাম বলা হয়। আচ্ছা, তারপরে কি? নাউনের পরিবর্তে যেহেতু সর্বনাম বসে, সুতরাং বিশেষ্যের পরিবর্তে যেহেতু সর্বনাম বসে, সুতরাং নাউন এর পরিবর্তে প্রোনাউন বসে। যেহেতু পরিবর্তে বসে, যেহেতু নাউনের পরিবর্তে বসে, এই জন্য প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। আর একটু ভাঙতে পারেন যে প্রো শব্দের অর্থ প্রো সমান সমান পরিবর্তে, নাউন সমান সমান বিশেষ্য। তার মানে বিশেষ্য মানে নাউন, যেহেতু নাউনের পরিবর্তে বসে এই জন্য এটা কি বলা হয় বলেন তো? প্রোনাউন। বলেন কোন বইয়ে পাইছেন এইভাবে? বলেন কোন ভিডিওতে পাইছেন এভাবে? এটা প্রশ্ন সঠিক উত্তর দেন তো। আজকে প্রায় 500 মানুষ আছে। আমি এই যে প্রোনাউনটা রেফারেন্স ভিত্তিক আমার মতো করে সহজ সরল ভাবে আলোচনা করলাম, এটা আমি জাস্ট জানার জন্য। আমি দেখি মার্কেটে কি চলে। বলেন তো এই সেম, এই আপনি ধরেন 25 বছর ধরে 20 বছর ধরে প্রোনাউন পড়তেছেন, এই সেম উপস্থাপনা যদি পাইয়ে থাকেন তো এটা অকল্পনাতীত, প্রশ্নই আসে না। বলেন তো এই 25 বছর লাইফে প্রোনাউনের ঠিক এই আলোচনাটা কি কোথাও পাইছেন? কোন জায়গায় পাইছেন? যদি পান তাহলে ইয়েস লেখেন, তাহলে আমার দেখা দরকার। যদি না পান তাহলে একটু নো লেখেন, তাহলে আমার সম্পর্কে একটু জাস্টিফাই করা যায় আর কি। এই আর কিচ্ছু না। বলেন মন্তব্য দিয়ে সাহায্য করবেন। হ্যাঁ, ওকে। সবার উত্তর চাই যারা আছেন, অ্যাটলিস্ট 486 জন আছেন। আমরা একটু 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 বলবো প্লিজ। ইয়েস, কবির ভাইয়ের কাছে। আমার কাছে তো পাইলে তো সেই শূন্য থেকে অ্যাডভান্স না, শূন্য থেকে আমার কোর্সের যারা আছেন তারা তো পাইছি, তারা তো পাবেনি। অন্য কোথাও বলেছি, অন্য কোথাও পেয়েছেন? পসিবল? কোয়াইট ইম্পসিবল না ভাই। ওকে, চলেন আমরা চলে যাই। আমরা এটা প্রোনাউনের প্রশ্ন আলোচনা করে দেব। আরেকটা ধাক্কা আপনাদেরকে একটু পরে দিব, যেটা আমি এই কোর্সে লাগে না, কিন্তু শূন্য থেকে ইংরেজি কোর্সে আমি পড়াই থাকি। বলেন প্রথম এই দেখেন এই প্রশ্নটা আসছে কোথায়? ওই যে পূবালী ব্যাংকে দেখেন, পূবালী ব্যাংকে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 19 সালে প্রশ্ন আসছে। এরপরে পরে কোশ্চেন যে বিআরবিসি সিনিয়র অফিসার 98 সালে আসছে। এরপরে রাজশাহী ইউনিভার্সিটি। তার মানে আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর করে বলবো, কেউ বসে থাকবো না। আমি জানি আপনি এটা পারেন, কিন্তু এটা আপনার পাকাপোক্ত পারা। এ ওয়ার্ড, একটা ওয়ার্ড that takes place the place of a noun is called। একটা ওয়ার্ড যেটা নাউনের জায়গাটা দখল করে, একটা ওয়ার্ড যেটা নাউনের জায়গাটা দখল করে, ওটার নাম কি বলেন তো?
এ সাবজেক্ট না, এন অ্যাডভার্ব না, এন অবজেক্ট না, এ প্রোনাউন। সঠিক উত্তর কি বলুন তো? প্রোনাউন। পারছে না সবাই? সবাই উত্তর করছি বলেন। পারছি সবাই? পারছি সবাই কি পারছি? সবাই কি পারলাম কিনা একটু দ্রুত বলেন। সবাই পারলাম? ওকে, প্রোনাউন এক্স্যাক্টলি। 2 নাম্বার আমরা যাব। 2 নাম্বার যাব। দেখেন, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ। এটা উত্তর করেন তো দেখি, আপনাদের মাথায় আছে কিনা। এটা উত্তর করেন। এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ ড্যাশ। দ্রুত উত্তর চাই, দ্রুত উত্তর চাই। দ্রুত উত্তর চাই, দ্রুত। ওকে, নাউনের। বাহ। এইবার বলেন, যেটা আমি আসলে সাধারণত এই ব্যাচে পড়াই না, কিন্তু শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে পড়াই। এইটা উত্তর করেন। হিয়ার, আই, দে, আই, হি, দে, শি, ইজ। মূল প্রশ্নটা ছিল এরকম। বলেন, আমি আপনার একটু নোটে যাই। আপনাদের কষ্ট হচ্ছে বেসিক থেকে পড়ানোর কারণে? বলেন তো। আমি লিখলাম যে হি ওবলিক আই। আচ্ছা, এত এত বেশি লেখার দরকার নেই, একটা দিয়ে বোঝাই। হি ইজ আ পার্সোনাল প্রোনাউন। বড় লিখলাম না, সেহেতু টাইমে স্বল্পতা। এখানে বলেন তো, হিটা কোন পার্টস অফ স্পিচ? অপশন এ নাউন, অপশন বি অ্যাডজেটিভ, অপশন সি প্রোনাউন। উত্তর করেন দ্রুত। এ বি সি। সবাই উত্তর করেন, সবার উত্তর চাই। সবার উত্তর চাই। দ্রুত দ্রুত দ্রুত। একটা মজার ঘটনা বলি। একটা মজার ঘটনা বলি, আপনার অনেকের চোখ মাথায় উঠবে যারা পেইড বেসের বাইরে। একটা মজার ঘটনা বলি, জানার দরকার আছে। এটা সবাই প্রণাম উত্তর দেখাচ্ছেন, ঠিক আছে? পেইড বেসের বাইরে যেগুলো সবাই প্রণাম দেখাচ্ছেন। দেখেন, একটু আগে আপনাকে এতক্ষণ রেফারেন্স সহ, বইয়ের নাম সহ, লাইন সহ, ব্যাখ্যা সহ আমি কি পড়াইছি বলেন তো? আমি পড়াইছি নাউন প্রোনাউনের পরিবর্তে বসে। সরি, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনটা কার পরিবর্তে বসে বলেন তো? নাউনের পরিবর্তে বসে। তার মানে যেইখানে প্রোনাউন ব্যবহার হয়েছে ওখানে নাউনকে বসানো যেত, ওখানে নাউনকে বসানো যাবে। সচরাচর যে প্রোনাউনগুলো আছে, যেখানে নাউন, যেহেতু প্রোনাউনটা না, খুব লজিক্যাল বুঝিয়েন, যেখানে প্রোনাউনটা কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। যেমন আমি যদি বলি, খুব খেয়াল করেন তাহলে আরো বুঝবেন। যেমন করিম ইজ আ স্টুডেন্ট। করিম ইজ আ স্টুডেন্ট, করিম একজন ছাত্র। তাহলে আমি কি করিমকে রিপ্লেস করে আমি হি লিখতে পারি না? হি ইজ এ স্টুডেন্ট লিখতে পারি কিনা? পারি না বলেন। এটা আগে বুঝেন, ওটা পরে আমি বোঝাচ্ছি। করিমকে কাইটা হি লিখতে পারি, তার মানে আমি নাউনটাকে কাইটা প্রোনাউন লিখতে পারি, অথবা প্রোনাউনকে কাইটা নাউন লিখতে পারি কিনা। ইয়েস অর নট, এটা বলেন, এটা বুঝেন। পরেরটা আমি বুঝাচ্ছি আপনাকে, পরেরটা আমি বুঝাচ্ছি। এটা একটু বলেন, বলেন দ্রুত। লিখতে পারি কিনা বলেন তো। মনে হচ্ছে পেইড বেসে ক্লাস করছি। শুনেন, আমি একজন ক্ষুদ্র শিক্ষক হিসাবে মনে করি খুবই নগণ্য। আমার কাছে ক্লাস মানে ক্লাস। আমি যখন দাঁড়াই তখন সেটা পেইড বেস আর ফ্রি বেস সেটা কারো কোনো মানে মানে প্রশ্নই আসবে না। ক্লাস ইজ ক্লাস। আই এম এ টিচার, আই এম ডেলিভারিং এ লেকচার ফর মাই স্টুডেন্টস। ওটা আমার মাথায় থাকবে, এটা আমার জবাবদিহি করতে হবে কোথাও না কোথাও। বুঝাতে পারলাম? সুতরাং ডোন্ট মেনশন ইট। ওকে, আচ্ছা,
করা যায়? আচ্ছা, এইবার মূল ঘটনাটা দেখেন। তার মানে করিমের পরিবর্তে আমি হি ব্যবহার করলাম, হি এর পরিবর্তে করিম ব্যবহার করলাম, কোনো সমস্যা নেই। কারণ আমরা বলেছি তো যে নাউনটা কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। এইবার এইখানে হি যে আছে, হি ইজ আ পার্সোনাল প্রোনাউন, হি ইজ আ পার্সোনাল প্রোনাউন। এখানে হিটা কাইটা লেখায় আমি লিখতেছি, উত্তর দিবেন করিম। এবার বলেন তো করিম, আমি হিটাকে কেটে করিম লিখে দিছি, যেহেতু নাউনের পরিবর্তে বসছে এই জন্য আমরা নাউন দ্বারা রিপ্লেস করেছি। এবার করিম ইজ এ পার্সোনাল প্রোনাউন, এই সেন্টেন্স কি হইছে? হইলে ইয়েস লেখেন, না হইলে নট লিখেন, তাইলে আপনি কনসেপ্টটা বুঝে যাবেন। এরপর আমি জাস্ট এক লাইনের একটা নোট লিখে দিব। তাইলে আমি এক লাইনের একটা নোট লিখে দেব দ্রুত। এই দ্রুত বলেন, করিম ইজ আ পার্সোনাল প্রোনাউন, এই সেন্টেন্সটাকে লিখা যায়। আমি এই যে হি কেটে আমি করিম লিখছি, এবার করিম ইজ এ পার্সোনাল প্রোনাউন, এটা কি হয় বলেন? করিম ইজ এ ইয়েস অর নট? আমরা শুধু এই উত্তর চাচ্ছি, আর কিচ্ছু না। ইয়েস অর নট লেখা যায়? হবে না। তার মানে মূল ঘটনা যেটা দাঁড়ালো যে নাউন দ্বারা যদি রিপ্লেস করা না যায় ওটাকে আসলে প্রোনাউন বলা যাবে না। প্রোনাউনকে তো নাউন দ্বারা রিপ্লেস করা যাবে রে ভাই। তার মানে আমি হিটাকে, এখানে হিটা কোনো অংশই প্রোনাউন না, হিটা কি বলুন তো? নাউন। বুঝাইতে পারলাম? নিচে আমরা লিখে দিব এরকম ভাবে, আমাদের দেখবেন পেজ বেসে লেখা আছে এরকম, যেমন দের সাথে কখন আপনি দেখছেন ইজ হয়, দে ইজ আ কি বলেন তো, মনে করেন পার্সোনাল বা প্লুরাল ফর্ম বা পার্সোনাল প্রনাউন বা সাবজেক্টিভ প্রনাউন, এখানে দের সাথে ইজ বসছে, এই কারণে দে দ্বারা যখন ব্যক্তিকে বোঝায় তখন সেটা কি বলেন তো, তখন সেটা আমাদের প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এইখানে এই জন্য আমি বলছি দে, হি, আই, শি ইজ আ পার্সোনাল প্রনাউন। এখানে দে, হি, আই, শি এগুলো সবগুলা হচ্ছে নাউন, নট প্রোনাউন। সবগুলো হচ্ছে কি বলেন তো? নাউন, নট প্রোনাউন। এই যে জায়গায় দেখেন এখানে একটা এক্সাম্পল ছিল, এই যে আমাদের পেজ বেসের হিয়ার আই, হি, দে, শি, ড্যাশ, এগুলো সবগুলা কি বলেন তো? উত্তর হচ্ছে প্রোনাউন। উত্তর হচ্ছে কি বলেন তো? প্রোনাউন। বলেন উত্তর হচ্ছে প্রোনাউন। এইবার বলেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? উত্তর হচ্ছে প্রোনাউন। বলেন এইবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সোনারা? এইবার কি ধরেন যতটুকু আমি পড়াইছি এখন পর্যন্ত, যতটুকু আমি পড়াইছি একদম শান্তি মতো ক্লিয়ার করতে পারছেন কিনা? আপনার কাছে এতটুকু বলেন সহজ মনে হয়েছে কিনা? সহজ নাকি কঠিন? জাস্ট ইজি অর হার্ড? ইজি হলে এইস, ইজি হলে ই, হার্ড মনে হলে এইস। 1 ঘন্টা আলোচনা করেছি। আপনাকে আমি বলেছি যে আমরা পার্টস অফ স্পিচের আরেকটা ক্লাস নেবে, এক ক্লাসে এটা শেষ করা যাবে না। শেষ করলে যেটা হবে কি জানেন? ওই যে আপনি 25 বছর শেষ করছেন, কিছু বুঝতে পারেননি, আবার 25 বছর লাগাবেন, কিছু বুঝতে পারবেন না। আমি কি বোঝাতে পারলাম? ওকে, বলেন সহজ লাগছে কিনা বলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ যারা ছিলেন সাথে, থ্যাংক ইউ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ওকে, ধন্যবাদ। ইজি লাগছে, থ্যাংক ইউ। আপনার যদি এইটা ইজি লাগে তাহলে আপনার টোটাল ইংলিশটাকে আমি ইজি করে দিতে পারবো ইনশাল্লাহ। ওই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা এটা হচ্ছে বড় কথা। আপনি নিজে নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা আমরা দেখবো। ওকে, চলেন আমরা পরবর্তীতে আরেকটা পার্টস অফ স্পিচে যাই। আমরা আরেকটা পার্টস অফ স্পিচে যাই। আমরা একটা সহজ পার্টস অফ স্পিচে যাই। কঠিন আমরা একটু শিখছি, সহজ পার্টস অফ স্পিচে যাই। আমরা একটা অ্যাডভার্বে যাই। এটা আমরা একটু আলোচনা করি। অ্যাডভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা আমরা অ্যাজিটিভ নিয়ে কথা বলি, আমরা সিকোয়েন্স মেনটেন করে যাই, অ্যাজিটিভ নিয়ে কথা বলবো। অ্যাজিটিভ নিয়ে যখন আমরা কথা বলবো খুব খেয়াল করেন, এই জায়গায় জাস্ট একটা মনোযোগ দিবেন। অতিরিক্ত যেই কথাগুলো আছে আমাদের জাস্ট 2টা জিনিস মনে রাখবে এখানে। অ্যাজিটিভ অতিরিক্ত কথা। অ্যাজিটিভ আমরা কি বলতে না, চলেন আমরা একটা বাংলা কথা বলি, একদম সহজভাবে শিখি। এখানে রিন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক খুব সুন্দর একটা কথা বলছেন। অ্যাকচুয়ালি আমি এই কথাটা দিয়েই পড়াই, উনি ইংলিশে লিখছেন, আমি বাংলায় বলি, এই কথাটা দিয়েই পড়াই। খুব খেয়াল করেন, আমি বললাম যে সে
একজন, আচ্ছা হি একজন লিখতেছি কেন ভাই? খুব খেয়াল করেন, আমি বললাম সে একজন স্টুডেন্ট, স্টুডেন্ট না, সে একজন ছাত্র। খুব খেয়াল করেন, কিচ্ছু বোঝা, জাস্ট সিম্পলি চিন্তা করেন, সে একজন ছাত্র, একটা সিম্পল বাক্য। সে একজন ছাত্র, একটা সিম্পল বাক্য, কোনো সমস্যা নেই, সেন্টেন্সটা ঠিকঠাক আছে। আমি দ্বিতীয় আর একটা বাক্য লিখলাম, সে একজন ভালো ছাত্র, ভালো ছাত্র, সে একজন ভালো ছাত্র। খুব খেয়াল করেন, এই যে ভালো কথাটার কারণে, এই ভালো কথাটা প্রথম বাক্যে ছিল না, এই কারণে সেন্টেন্সটা ভুল ছিল না। সে যে প্রথম বাক্যে যে ভালো কথাটা ছিল না, এই কারণে সেন্টেন্সটা কি ছিল না বলেন তো? ভুল ছিল না, সেন্টেন্সটা ঠিকঠাকই ছিল। বুঝাতে পারলাম? আচ্ছা, খুব খেয়াল করেন, এইখানে এই জেসি নেসফিল্ড এবং রিনেন মার্টিন সাপ, জেসি নেসফিল্ড এবং রিনেন মার্টিন সাপের কথাটা আমার খুব ভালো লাগছে। সাধারণত আমরা যেইভাবে বলি যে নাউনকে মডিফাই করেছে, নাউনের এখানে বসেছে, উপরে বসেছে, নিচে বসেছে, এই যে মডিফায়ার গোষ্ঠী যখন কিলাইতে যান তখন আপনি ইংরেজি বোঝেন না, কিচ্ছু না। এই জন্য রিনেন মার্টিন সাহেবের কথাটা আমার খুব ভালো লাগছে। উনি বলছেন an adjective is a word, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ, an adjective is a word is used to add, is used to add something, অথবা to add something to the meaning of a noun। মানে বলছে, বাংলায় বলি আমি, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা নাউনের সাথে অতিরিক্ত কিছু যোগ করে, নাউনের সাথে অতিরিক্ত কিছু যোগ করে। দেখেন এই যে ভালো শব্দটা হচ্ছে কি বলেন তো? এই যে ভালো শব্দটা কি বলেন তো? কার জন্য বলছে? এই যে ছাত্র, নাউনের জন্য অতিরিক্ত ব্যবহার করছে। এই জন্য হাই স্কুল গ্রামারের লেখক রিনেন মার্টিন সাহেবের, অথবা রিনেন মার্টিন সারি বলি, স্যারের এই মানে আমার ডেফিনিশনটা খুব ভালো লাগছে। তাহলে আমরা কি শিখবো বলেন তো? আরো যাবো মডিফায়ার গোষ্ঠী গিলাইতে? আমরা যাবোই না। মডিফাই কি করে আমরা ধরেন, মডিফাই জিনিসটা আপনি বুঝেনি না। আপনি মডিফাই যখন বুঝতে যাবেন তখন আপনি ইংরেজি বুঝবেন না। তো সহজ বাংলা কি বলেন তো? আপনি শুধু দেখবেন নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে কিনা। আমি শুধু এইটা বলে থাকি, নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু বলছে কিনা। যদি কোনো শব্দ বলে থাকে, ওই শব্দটার নাম অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আমরা একটু লিখবো, এইভাবে লিখবো যে অ্যাডজেক্টিভ শব্দটা নিজে নাউন। অ্যাডজেক্টিভ শব্দটা কি বলতো? নিজে নাউন। ওই যে বলছিলাম দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ শব্দটা নিজে নাউন, তাই না? আচ্ছা, প্রথমত লিখবো নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত যেই শব্দটা ব্যবহৃত হবে, নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত যেই শব্দটা ব্যবহৃত হবে ওটার নাম অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট লিখবেন, সাধারণত নাউনের পূর্বে যাই থাকুক না কেন, গরু, ছাগল, কুত্তা, মহিষ, আমি এটা পেইড বেসে কুত্তা থিওরি নামে বলে থাকি, নাউনের পূর্বে যাই থাকুক না কেন ওটা আপনি অ্যাডজেক্টিভ দাগাই দিয়ে আসবেন। পরীক্ষার হলে ভুল হলে কোনো সমস্যা নেই, জান। 1 নাম্বার পয়েন্ট কি? নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলবে। তার মানে নাউন বা প্রনাউন সম্পর্কে কথা অ্যাডজেক্টিভ কয়টা সম্পর্কে কথা বলবে বলেন তো? এনপি সম্পর্কে কথা বলবে, নাউন সম্পর্কে কথা বলবে, অথবা প্রনাউন সম্পর্কে কথা বলবে। বুঝাইতে পারলাম? নাউন সম্পর্কে কথা বলবে। এই যে 2022 সালে প্রাইমারি পরীক্ষায় আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের এই বেসিক জায়গা থেকে প্রশ্ন আসছিল। নাউন কয়টা সম্পর্কে কথা বলবে? 2টা ওয়ার্ড সম্পর্কে, 2টা পার্টস অফ স্পিচ সম্পর্কে কথা বলবে। একটা হচ্ছে কি বলেন তো? নাউন সম্পর্কে কথা বলবে, আর একটা হচ্ছে প্রোনাউন সম্পর্কে কথা বলবে। 2 নাম্বার পয়েন্ট যেটা লিখলাম সেইটা হচ্ছে যে নাউনের পূর্বে একটা শব্দ থাকলে, নাউনের পূর্বে একটা শব্দ, যাই হোয়াট এভার ইট ইজ, আমি বলেছি এই কারণে যে গরু, ছাগল, কুত্তা, মহিষ, হাঁস, বিলাই যেটাই থাকুক না কেন ওটা আপনি কি দেখাবেন? অ্যাডজেক্টিভ দাগাই দিয়ে আসবেন। 3 নাম্বার একটা ব্যতিক্রম আছে। অর্থের জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে, তাই বলে অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যায় না। যেমন আমাদের এইরকম একটা এক্সাম্পল বলি, যেমন দে আর হ্যাপি, অথবা দে আর হ্যাপি দিলে সুন্দর হয় না, আমি বললাম যে দা রিচ। খুব খেয়াল করেন, 3 নাম্বার পয়েন্ট, যেমন দা রিচ
আর হ্যাপি, অথবা দা রিচ দেওয়া ঠিক হয় না, দা পুর দেই, কারণ ধনীরা সুখী না। দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী, এটা একটা সাধারণ বাক্য। দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী। এইবার জোর প্রদান করার জন্য, অ্যাডজেক্টিভটাকে সেন্টেন্সে জোর প্রদান কেমন হয় বলেন তো? তখন এইরকম হয়, হ্যাপি আর দা পুর। তখন অর্থ কি হয় জানেন? ওই যে গরিবে রাই, অতিরিক্ত একটা ই যুগ হয়, গরিবে রাই সুখী, এমফাসাইজ করা হয়েছে, জোর প্রদান করা হয়েছে। দেখবেন সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তাই মধুর, একটা অতিরিক্ত ই আছে। তার মানে অর্থের জোর প্রদান দেওয়ার জন্য আমাদের কখনো কখনো অ্যাডজেক্টিভ সেন্টেন্স, অ্যাডজেক্টিভ অথবা কখনো কখনো অ্যাডভার্ব সেন্টেন্সে শুরুতে বসতে পারে। বোঝানো গেল? ওকে, চলেন এইবার আমরা একটু আলোচনা করে যাই। উত্তর করেন, আমি আর বলবো না। এটা প্রশ্নটা কোথায় আসছে বলেন তো? আচ্ছা, এটা লেখা নেই, প্রাইমারিতে 2022 সালে প্রশ্নগুলো আসছিল, একটু লেখেন, দেন খুব খেয়াল করেন। বলছে এন অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস, বলে রাখা ভালো, অ্যাডজেক্টিভকে মডিফাইং অর কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। অ্যাডজেক্টিভকে মডিফাইং অর কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। কোন লেখক বলেছেন মডিফাইং, কোন লেখক বলেছেন কোয়ালিফাইং, দুটি আপনি ইউজ করতে পারেন। ওকে, এন অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস, কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে। ওকে, আলহামদুলিল্লাহ। অ্যাডভার্বকে কোয়ালিফাই করতেই পারে না, ভার্বকে কোয়ালিফাই করতেই পারে না, প্রিপোজিশনকে কোয়ালিফাই করতেই পারে না। উত্তর কি বলেন তো? নাউন। উত্তর কি বলেন তো? নাউন। এইবার প্রশ্ন 2 নাম্বারটা, 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন, আমি জাস্ট বের করে দিচ্ছি। 2 নাম্বারটা আপনারা নিজেরা করবেন। সবাই উত্তর করেন তো যারা আছেন। An adjective is a dash. দ্রুত। An adjective is a dash. না, আর ক্লাস না, আপনার ভালো লাগছে না? ক্লাস করতে কষ্ট হচ্ছে বলেন তো? ক্লাস করতে কষ্ট হলে বলেন যে ক্লাস করতে কষ্ট হচ্ছে। অনেক ছেলে মেয়ে নেই, চলে গেছেন। উত্তর করেন, সবাই উত্তর করেন। আচ্ছা, খুব খেয়াল করেন। তার এন অ্যাডজেক্টিভ নেমিং ওয়ার্ড কাকে বলছিলাম বলেন তো? নাউনকে। তো মডিফাইং ওয়ার্ড অর কোয়ালিফাইং ওয়ার্ড, দুইটি উত্তর, বি এবং সি। আর সাবস্টিটিউটিং ওয়ার্ড কোনটা বলেন তো? প্রোনাউন। সাবস্টিটিউটিং ওয়ার্ড কোনটা বলেন তো? প্রোনাউন। ওকে, 3 নাম্বার, সুইট আর দ্য ইউজার্স অফ অ্যাডভার্সিটি। এই প্রশ্নটা এখন পর্যন্ত পরীক্ষায় কেন আসে না আমি বুঝি না, আসবে, ওই নাকি আসছে, আল্লাহ এই যে আসছে। সুইট আর দ্য ইউজার্স অফ অ্যাডভার্সিটি, খুব খেয়াল করেন। বলছে এখানে সুইটটা কি? সুইট মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু আমরা মানে সবাই দাগায় আসবো কি বলেন তো? ওই যে সাবজেক্ট সেন্টেন্সের ভার্বের পূর্বে কি থাকে বলেন তো? ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সাবজেক্ট হিসেবে নাউন হয়, অতিরিক্ত দাগায় আসবো কোনটা? এটা। কিন্তু এটা উত্তর না। উত্তর কি বলেন তো? অ্যাডজেক্টিভ। কেন? 3 নাম্বার নোট অনুসারে। 3 নাম্বার নোটে আমি কি বলেছি? সেন্টেন্সের অর্থকে জোর প্রদান দেওয়ার জন্য আমাদের অ্যাডজেক্টিভ অথবা কখনো কখনো অ্যাডভার্বকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা যায়। বোঝানো গেল? বোঝানো গেল? ওকে, 3 নাম্বারটা যদি বুঝে থাকেন, 4 নাম্বারটার আমি 400 জনের 400টা মন্তব্য চাই। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? এখানে হুইচটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ? হুইচটা আমাদের কি হতে পারে? প্রোনাউন হতে পারে। হুইচটা আমাদের কি বলে হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। হুইচটা আমাদের রিলেটিভ প্রোনাউন হতে পারে, অনেক কিছুই হতে পারে। হুইচটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, আরো বহু কিছু হতে পারে। কিন্তু এই বাক্যে হুইচটা আসলে কি? 4 নাম্বার কোশ্চেন। দ্রুত উত্তর চাই। সবাই পারছি কিনা? সবাই পারলাম কিনা? একটু দ্রুত বলতে হবে।
অ্যাজিটিভ, এক্স্যাক্টলি অ্যাজিটিভ। দেখছেন সবাই পারছেন অ্যাজিটিভ। কেন ভাই দেখেন তো খুব ভালো করে, একটু আগে কি বলছিলাম, নাউন প্রোনাউন অ্যাজিটিভ অ্যাডভার্ব, আমাদের কোনো চিন্তা নাই। নাউনের পূর্বে যদি একটা শব্দ থাকে, সেটা আমি বলেছিলাম এইভাবে যে গরু ছাগল কুত্তা বিলাই হাঁস মুরগি যা মন চাই তা থাকুক, ওটার নাম অ্যাজিটিভ। এখানে বুক শব্দটা নাউন, নাউনের পূর্বে অ্যাজিটিভ পার্টিকুলার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজিটিভ। বুঝতে পারলেন কিনা বলেন তো? অ্যাজিটিভ ক্লিয়ার হয়েছে কিনা একটু শোনারা বলি, অ্যাজিটিভ ক্লিয়ার কিনা। এই প্রশ্ন দেখেন কতবার আস, এই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস 11-তে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোষাধ্যক্ষ, ওরে আল্লাহ আরো কত কত জায়গায় আসছে। অ্যাজিটিভ ক্লিয়ার কিনা, অ্যাজিটিভ ক্লিয়ার হলে আমরা এসি লিখে দিব। অ্যাজিটিভ ক্লিয়ার কিনা, অ্যাজিটিভ ক্লিয়ার হলে আমরা একটু এসি লিখে দেব দ্রুত। এরপর আমরা পড়বো অ্যাডভার্ব। এরপরে পড়বো কি বলেন তো, অ্যাডভার্ব। ওকে, এই নাকি শেষ করে দিব বলেন তো? আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দেবো, আমার কোনো কষ্ট নেই, সমস্যা নেই। ওকে, একজন লেখছে আজকে ভাই গান গাইলেন না ভাই? তাই গান গাইতাম যদি আপনার ক্লাস শেষ পর্যন্ত সবাই থাকতেন। আপনারা গেলে মনে হয় যে আমি ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারছি না। চলেন ভাই, ওকে চলেন আরেকটু করি। ধরেন একটা মজার জিনিস পড়ি, একটা মজার জিনিস পড়ি। এটা অ্যাজিটিভ ক্লিয়ার কিনা একটু বলেন, অ্যাজিটিভ ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত বলেন। অ্যাজিটিভ ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত বলেন। অ্যাজিটিভ ক্লিয়ার হইল কিনা একটু দ্রুত বলেন। ওকে, আচ্ছা ওকে, এবার আমরা অ্যাডভার্ব পড়ব। অ্যাডভার্ব পড়ব। অ্যাডভার্বের বাংলা হচ্ছে আমরা ভাব বিশেষ। অ্যাডভার্বের বাংলাটা কি বলেন তো? ভাব বিশেষণ। অ্যাডভার্বের বাংলা কি বলেন তো? ভাব বিশেষণ। আচ্ছা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব মনোযোগ দিয়েন, খুব নোট করেন সুন্দর করে। অ্যাডভার্বের ডেফিনিশন দিতে যেয়ে, অ্যাডভার্বের ডেফিনিশন দিয়ে জেসি নেসফিল্ড যেটা বলেছেন, an adverb is a word, an adverb is a word, এমন একটা ওয়ার্ড যেটা মডিফাই করে সবাইকে শুধুমাত্র নাউন এবং প্রনাউন বাদ দিয়ে। an adverb qualifies any word, বুঝাইতে পারলাম? an adverb qualifies anything, an adverb qualifies anything except noun and pronoun. জেসি নেসফিল্ড বলেছে একটা অ্যাডভার্ব সবাইকে মডিফাই করতে পারে শুধু নাউন এবং প্রনাউনকে বাদ দিয়ে। এই কথা বলেছে কে বলেন তো? জেসি নেসফিল্ড। জেসি নেসফিল্ড কে দেখবেন, দেয় আপনাদের। জেসি নেসফিল্ড হচ্ছে আপনাদের আমাদের বড় কাকা, আছে কিনা আমার এখানে দেখা যাবে কিনা। ওই যে অনেকে আবার প্রশ্ন করছেন একজন যে জেসি নেসফিল্ড কে? এই যে জেসি নেসফিল্ড সিরিজ রেফারেন্স বই, ইংলিশে লেখা, চাইলে পড়েন, বোঝানো গেল। আচ্ছা এখন রিনান মার্টিন সব কি বলছে, হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক রিনান মার্টিন কি বলছে জানেন? যে অ্যাডভার্ব কোয়ালিফাইস করে তিনটাকে, অ্যাডভার্ব কোয়ালিফাইস করে তিনটাকে। রিনান মার্টিন বলছে কি জানেন? অ্যাডভার্ব কোয়ালিফাইস করে কয়টাকে বলেন তো? তিনটাকে। এখন উনি ওইভাবেই বলেছেন, আগে যেভাবে বলেছেন, an adverb is a word used to add something to the meaning of a verb, adverb or adjective। তার মানে রিনান মার্টিন তিনটা শব্দকে মডিফাই করার কথা বলেছে। কাকে বলেন তো? এক নম্বর হচ্ছে ভার্ব, এক নম্বর হচ্ছে, দুই নম্বর অ্যাডজেক্টিভ, আর তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ নিজেকে নিজে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে, ভার্বকে মডিফাই করতে পারে। কিন্তু প্রকৃত অর্থে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড,
অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস স্পিচ যেই নাউন এবং প্রোনাউন ছাড়া সবাইকেই মডিফাই করতে পারে, ইভেন দো একটা সেন্টেন্স কেউ মডিফাই করতে পারে। এই জন্য জেসি নেসফিল্ড বলেছেন এন অ্যাডভার্ব কোয়ালিফাইস এনিথিং। তবে আমাদের রিনেন মার্টিন যেহেতু তিনটার কথা বলে, দেখবেন এইটাকে বেসিস করে প্রশ্ন আসছে। এই তিনটা হচ্ছে অ্যাডভার্বের মেইন ফাংশন। এই তিনটা কি বলেন তো? অ্যাডভার্বের মেইন ফাংশন বা প্রধান কাজ বা মূল কাজ। বোঝানো গেল? তার মানে এবার পয়েন্ট আকারে লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডভার্ব চিনবো কি করে? অ্যাডভার্ব কি করে চিনবো? মনে রাখতে হবে সেন্টেন্স। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন হি ওয়েন্ট হোম। এখন হুম শব্দটাকে স্বাভাবিকভাবেই আমাদের নাউন মনে হতে পারে, প্রকৃতপক্ষে হুম শব্দটা নাউন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই বাক্যে ব্যবহার অনুসারে মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ, দেখতে হবে ফাংশন কি কাজ করেছে সেটার উপরে। তার মানে এই বাক্যে হুম শব্দটা নাউন না, এই বাক্যে হুম শব্দটা অ্যাডভার্ব। কি করে হলো? হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল। সে কোথায় গেল? সে বাড়ি গেল। এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করেছি, আরো চারটা মনে রাখবেন, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই চারটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন ওই উত্তরের নাম হচ্ছে অ্যাডভার্ব। রেফারেন্স দেখবেন ক্লিফ স্টোফেলের মডিফায়ার অংশে। বোঝানো গেল? তার মানে অ্যাডভার্ব সম্পর্কে কতগুলো তথ্য পাইছি আমরা। তো অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া যে কাউকে মডিফাই করতে পারবে অ্যাডভার্বকে। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে দেখবেন এরকম যে ড্যাশ ইজ এ কোয়ালিফায়ার। যখন এরকম প্রশ্ন আসবে ড্যাশ ইজ এ কোয়ালিফায়ার অথবা মডিফায়ার, দেখেন অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে দুইটাকে, আর অ্যাডভার্ব মডিফাই করে দুনিয়া শুদ্ধা। তবে মেইন ফাংশন কটা? তিনটা। যদি এরকম প্রশ্ন হয় মানে ড্যাশ ইজ আ মডিফায়ার বা ড্যাশ ইজ এ কল্ড আ কোয়ালিফায়ার, তখন উত্তর দিবেন নিঃসন্দেহে অ্যাডভার্ব। বাকি দায়িত্ব আমার। ঠিক আছে? তারপর আমরা এবার একটু লিখব প্রথম বাক্যে যে বাংলায় যাকে, এই পয়েন্টটা নোট করবেন এইভাবে, বাংলায় যাকে ভাব বিশেষণ বলা হয় তাকে ইংরেজিতে অ্যাডভার্ব বলা হয়। কোন ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটার নাম অ্যাডভার্ব। নাউন এবং প্রোনাউন ছাড়া যে কোনো কিছুকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। 4 নাম্বার লিখবেন, অ্যাডভার্ব এর মেইন বা প্রধান কাজ হচ্ছে তিনটা। কে বলছে এটা? রিনেন মার্টিন বলছে। ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা, মানে সে নিজেকে নিজে মডিফাই করতে পারে। এই 4টা পয়েন্ট আপনি লিখবেন। প্রয়োজন হলে ক্লাসটা দেখবেন কত মিনিট গেছে, এরপরে আবার বোঝানো গেল। এবার প্রশ্ন কেমন হয় এবার চলেন। এখানে আমরা একটু দিয়ে রাখছি যেহেতু বেইট বেসের লেকচার শিট, ভার্বকে কিভাবে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করছে, অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করছে, পার্টিসিপলকে কিভাবে মডিফাই করবে, প্রিপজিশনকে কি করে মডিফাই করছে, কনজাংশনকে কি করে মডিফাই করছে, আর সেন্টেন্সকে কি করে মডিফাই করছে। এইবার প্রশ্ন হচ্ছে আমাদের এইবার প্রশ্ন হচ্ছে আমাদের কি বলেন তো? প্রথমটা উত্তর করেন তো। 1 নাম্বার, এন অ্যাডভার্ব ড্যাশ। উত্তর করেন, এন অ্যাডভার্ব ড্যাশ মডিফাইস এ নাউন, মডিফাইস এ প্রোনাউন। আমি বলেছিলাম কি জেসি নেসফিল্ড কি বলেছে? এন অ্যাডভার্ব কোয়ালিফাইস except noun or pronoun, an adverb qualifies anything, যে কোনো কিছুকে মডিফাই করতে পারে except noun এবং pronoun। তার মানে আমাদের এটা উত্তর হয় না। 2 নাম্বার কি বলেছে? modifies an adjective, উত্তর হইতে পারে। modifies a noun, এটা উত্তর হইতে পারে না। 2 নাম্বার তো না, তার উত্তর কোনটা বলেন তো? 2 নাম্বার। এগুলো সবগুলাই বিগত বছরের প্রশ্ন, কিন্তু ওই সাল লিখতে ভুলে গেছে দ্রুত লেখার কারণে। বুঝতে গেল? ওকে, নেক্সট। পরবর্তীতে আমরা একটু দেখি 2 নাম্বার কোশ্চেনটা। আমরা 2 নাম্বার প্রশ্নের একটু উত্তর করেন। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে 2 নাম্বার প্রশ্ন উত্তর সবাই পারবেন, এবং এটাও একটা বিগত বছরের প্রশ্ন। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, রেফারেন্স ভিত্তিক আলোচনাটা যদি বুঝে থাকেন, তাহলে অফকোর্স আপনি এই অংশটুকু উত্তর করতে পারবেন। 2 নাম্বার প্রশ্নটা সবাই উত্তর করবেন। 2 নাম্বার প্রশ্নটা সবাই উত্তর করবেন। দুই নাম্বার প্রশ্নটা সবাই উত্তর করবেন। 2 নাম্বার প্রশ্নটা যদি আপনারা বুঝতে পারেন, আমি তখন বুঝে নিব যে আপনারা এতক্ষণ আমার আলোচনা বুঝেছেন। তখন আমি বুঝে নিব
তখন আমি বুঝে নিব যে আপনারা এতক্ষণ আমার আলোচনা বুঝেছেন। তখন আমি বুঝে নেব আপনারা আমার এতক্ষণ আলোচনা বুঝেছেন। দ্রুত উত্তর করেন। কি বলেছে? অ্যাডভার্ব কোয়ালিফাইস, অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, ভার্বস অনলি। শুধু কি ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব? আমি কি এই কথা শিখিয়েছি? আমি কি বলেছি যে শুধু ভার্বকে মডিফাই করবে? কখনোই না, নেভার এভার। আমি কখনোই বলিনি এটা। সুতরাং আমি যদি বলিনি, এর উত্তর হতেই পারে না। 2 নাম্বার, বি নাম্বার, নাউন্স এন্ড প্রোনাউন্স। বলেছিলাম নাউন এবং প্রোনাউন, বলেছিলাম এই কথা জেসি নেসফিল সাহেব বলেছেন, অ্যাকসেপ্ট নাউন অর প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক কার বলেন তো? অ্যাডজেক্টিভের, নট অ্যাডভার্বের। সুতরাং উত্তর বি নাম্বার হইতে পারে না। সি নাম্বার, প্রেপোজিশন। দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, অ্যাডভার্ব প্রেপোজিশনকে মডিফাই করতে পারেন। চলেন তো একটা উদাহরণ দেয়া আছে মনে হয়, দেখেন এখানে হুবহু একটা উদাহরণ দেওয়া আছে। দেখেন, ওই যে দেখেন প্রেপোজিশনকে কেমনে মডিফাই করছে। দেখেন প্রেপোজিশনকে কেমনে, প্রেপোজিশন হি কেম রাইট থ্রো দ্য ফিল্ড। এই দেখেন থ্রোটা কি বলেন তো? প্রেপোজিশন না? এই যে দেখেন প্রেপোজিশনকে মডিফাই করছে। এই দেখেন বিকজ, বিকজটা কি কনজাংশন না? দেখেন সিম্পলি শব্দটাই মডিফাই করছে। তার মানে কনজাংশনকে মডিফাই করতে পারে। আনফরচুনেটলি দিয়ে টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করছে, তার মানে সেন্টেন্সকে মডিফাই করছে। তার মানে আমাদের সি নাম্বার কি 2 নাম্বারে দেখেন কি আছে। দেখেন 2 নাম্বারে কি আছে? সি নাম্বারে প্রেপোজিশন আছে, এটাও সঠিক উত্তর। কিন্তু রিনেন মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক বলেছেন অ্যাডভার্বের প্রধান কাজ 3টা: ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। সুতরাং দ্য কারেক্ট আনসার ইজ এ। সুতরাং দ্য কারেক্ট আনসার ইজ এ। আজকে ভাইয়ার প্রথম ক্লাস অসাধারণ লাগছে। কবির ভাই পেজে ঢুকে যাবেন, দেখবেন ইংরেজির অসংখ্য ক্লাস আছে, আপনি করবেন। আমি এতটুকু বলেছি, আপনি আরো 2-4টা ক্লাস করেন, আপনি আপনি ইনশাল্লাহ আশা করি আপনার কাছে ইংরেজিটা সহজ লাগবেই লাগবে। এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। আই ক্যান গ্যারান্টি ইউ, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা পরবর্তী অংশে যাব। আচ্ছা দেখি 3 নাম্বারটা কে কে পারেন। 3 নাম্বার কোশ্চেন, এটা যে পারবেন। দেখেন এই যে এই প্রশ্ন, দেখেন প্রাইমারি 2024 সালে, 22 সালে হওয়ার কথা, প্রাইমারি 2022 সালে যে প্রশ্নটা হয়েছিল, ঠিক এটা আমি পার্টিকুলার লিখে রাখছিলাম এই কারণে যে ছেলে মেয়েদেরকে বলানোর চেষ্টা করছিলাম, দেখো বেসিক না জানলে শুধু গাইড বই মুখস্থ করে, শুধু গদবাদা বই, দুনিয়ার যা পাইছি বই উড়াই দিছি, ওই বই রিডিং পড়ছি আর ইংরেজি পড়ে গেছি, কোয়াইট ইম্পসিবল। উত্তর করে ফেলেন তো। এন অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, এন অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। উত্তর করেন, যারা উত্তর করতে পারবেন আমার কলিজাটা ভরে যাবে যে না আজকের ক্লাসে ইনশাল্লাহ ভালো কিছু শেখাইতে পারলাম। উত্তর করেন দ্রুত। অ্যাডভার্ব নিয়ে সবগুলো প্রশ্ন উত্তর করবেন আপনারা, দ্রুত উত্তর করেন। করো তো আমার মনে জালো, বন্ধু আরে করো তোমার মনে জালো। পারছি আমরা, পারছি কি বলেন? আমরা কি পারছি? ইনশাল্লাহ। ওকে, কি বলেছিলাম? কি আছে তাহলে আমাদের বলেন তো। আমরা বলছি এবার কাকে মডিফাই করতে পারেন। দেখেন প্রশ্ন কত স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্ন কত স্ট্যান্ডার্ড হয়ে গেছে, প্রশ্ন কত স্ট্যান্ডার্ড হয়ে গেছে। দেখেন এন অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না? পারে। অ্যাডজেক্টিভকে পারে? পারে। ভার্বকে পারে? পারে। কাকে পারে না? নাউনকে পারে না। উত্তর ডি নাম্বার। এইবার প্রশ্ন 4 নাম্বার। দেখেন এইবার প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। আই উইল ডু ইট টুমোরো, আমি এটা আগামীকাল করব। প্রশ্ন করেন কখন করব বলেন তো? হয়েন দিয়ে প্রশ্ন করেন। কখন করব? আগামীকাল প্রশ্ন, আগামীকাল করব। তার মানে হয়েন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ওটার নাম কি বলেন তো? ওটার নাম হচ্ছে অ্যাডভার্ব। হয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। 5 নাম্বার প্রশ্নটা পড়বেন, এটা 38তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, খুব খেয়াল করেন। দ্য মাদার সেট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। উত্তর করেন তো ভিজিলেন্টলি শব্দটা কি বলেন তো?
বলেন ভিজিল্যান্টলি শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ? উত্তরটা একবার, কিন্তু আপনি বুঝছেন কিনা এটা বোঝাটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। আল্লাহ, আমি এতক্ষণ খেয়ালই করি না, আপনারা মাত্র 270 জন ক্লাস দেখছেন। না, আজকে আর পড়াবো না। দা মাদার সেট ভিজিল্যান্টলি, সতর্কতার সাথে। কিভাবে বসেছিলেন বলেন তো? সতর্কতার সাথে বসেছিলেন, সতর্কতার সাথে বসেছিলেন। ভিজিল্যান্টলি, সতর্কতার সাথে। হাউ দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় ভিজিল্যান্টলি। আপনাদের আগ্রহ কমে গেল, তাই আমার আগ্রহ কমে গেল। আজকে আর পড়াবো না। যারা এতক্ষণ আছেন বলেন তো কেমন লাগছে ক্লাসটা? এতক্ষণ যারা ছিলেন, আরেকটা ক্লাস নিব, ওখানে আমাদের ভার্ব, কনজাংশন, প্রেপোজিশন, ইন্টারজেকশন সহ আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আরো 1 ঘন্টার ক্লাস নিব। আমাদের 2-3 ঘন্টার মুভি আমরা দেখি। আমি চাইছিলাম যে 2 ঘন্টা ক্লাস নিয়ে আমরা এটা শেষ করবো, কিন্তু এবং এটা আমরা পড়াইছি কোন জায়গা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, একটু খেয়াল করেন, তাইলে আপনাদের বুঝবেন। হ্যাঁ, খুব খেয়াল করেন। আমাদের আমাদের এই সাবজেক্ট ইংলিশ, এই যে এখানে দেখেন আমাদের পেইড বেসের ক্লাস, খুব খেয়াল করেন। এখানে দেখেন পেইড বেসের ক্লাস, দেখেন লেকচার 1, দেখেন ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ এন্ড ভার্ব। আমরা আগামীকাল পার্টস অফ স্পিচের বাকি অংশ এবং যে কয়টা ভার্ব আছে এই কয়টা ভার্ব নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকাল আরেকটা ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং বলে রাখা ভালো, আগামী মাস থেকে আমাদের 0 থেকে ইংরেজি গ্রামার কোর্স অলরেডি ভর্তি চলতেছে, ঘোষণা ছাড়াই অলরেডি ভর্তি চলতেছে। 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সে বলতে 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। এবং যারা ইংরেজিতে লিখতে পারেন না, ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন কোর্সে ভর্তি চলতেছে। কি বলেন তো? ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন কোর্সে ভর্তি চলতেছে। এই দুইটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে ইংরেজি শেখাবো ইনশাল্লাহ। আর যারা প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য পরীক্ষা 10ম থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন, অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়েছে। আমি বললাম যে এই যে আমাদের বেড বেসের ক্লাস, এখানে 3টা কোর্স আছে, প্রাইমারি, আর হচ্ছে 19তম নিবন্ধন, আর 10ম থেকে 20তম গ্রেড। এই 3টা কোর্সে সমন্বয়ে আমরা একটা কম্বাইন্ড বেসিক কোর্স চালু করছি, যেটা হচ্ছে আমাদের ক্লাস চলছে। আপনারা চাইলে ভর্তি হতে পারেন, মাত্র 1500 টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারেন। সাথে আপনি ইনশাল্লাহ 5টা বই পাবেন, বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এবং আমাদের বইয়ের এবং বলে রাখা বলে বইয়ের কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রেসে যাবে। আপনারা চাইলে এটাতে অ্যাডমিট হইতে পারেন এবং আমি আশা করি আপনাদের ঠকবেন না। আপনাদের ফুল আপনার লাইফের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টের ভিতরে বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। যে কোনো বিষয়ে জানার জন্য কবির ভাইয়া পেজের মেসেঞ্জারে নক দিন, অথবা গার্ডিয়ান, বিসিএস গার্ডিয়ান পেজে মেসেজ দিন, অথবা আর ইংরেজি কোর্সের ফি হচ্ছে আমরা বলি 1500 টাকা, গ্রামার কোর্স ফি, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফি 1500 টাকা। আর আমাদের যাদের আর্থিক সমস্যা আছে 999 টাকা গ্রামার কোর্স, 999 টাকা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন কোর্স। চাইলে আপনি বিসিএস কোর্সে ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ অনলাইনে সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের এখানে বিসিএস কোর্স করতেছে। মাত্র 5000 টাকা দিয়ে প্রিলিমিনারি কোর্স করতে পারবেন আপনি 10টা বই সহ। ঠিক আছে, যে কোনো বিষয়ে জানার জন্য আপনি সরাসরি কবির ভাই পেজের মেসেঞ্জারে কথা বলবেন, অথবা 01688555489 এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন, সরাসরি আমাকে পাবেন। কখনো কখনো প্রতিনিধি রিসিভ করতে পারে, ম্যাক্সিমাম টাইম আমাকে পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ সাথে ছিলেন, যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি যে আপনারা শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 200-250 মানুষ আমাদের সাথে ছিলেন। যদিও শুরু করেছিলাম 500-550 ছেলে মেয়ে, সবার তো জব হবে না, সবার জব লাগবে না। আমি আশা করি আপনার জীবনের একটু বলেন তো যে পার্টস অফ স্পিচ নিয়ে আমি যেই কথাটা বলেছিলাম, পার্টস অফ স্পিচ নিয়ে আমি আপনার জীবনের সেরা ক্লাস পাবেন। যদি সেরা হয়ে থাকে, যে এই 200 জন আছেন তারা একটু বলেন তো যে প্রথম যে কথাটা বলেছিলাম আপনার পার্টস অফ স্পিচ নিয়ে আপনার জীবনে সেরা ক্লাস পাবেন। যদি সত্য হয়ে থাকে ইয়েস লেখেন তো, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে নো লেখেন। তখন আমি আমার নিজেকে জাস্টিফাই করবো যে না, আমি সেরাটা দিতে পারছি না।
আমি ছেলে মেয়েদের জীবনের সব থেকে বেস্ট ক্লাসটা দিতে পারছি না, তখন আমি আরো স্টাডি করব, আরো চিন্তা করব যে কিভাবে কি এটা কিভাবে আমাদের অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়। একটু বলেন তো সবাই, একটু দেখি আপনাদের মন্তব্যটা, দেখি কারা কারা কমেন্ট করছে দেখছি একটু। ওকে লান্ড্রোমার্ট, ইয়েস জীবনের সেরাটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে তন্নি, ইয়েস, তার মানে আপনার জীবনের সেরা ক্লাস পেয়েছেন। সাথী বিশ্বাস, ইয়েস। ইয়াসমিন জুম, ইয়েস, থ্যাংক ইউ। ইয়াসমিন জুম একটা অনেকগুলো লাভ দিয়েছেন, আপনাকে অনেকগুলো লাভ। নিশাদ জাহান, ইয়েস, থ্যাংক ইউ। সুবর্ণা, ইয়েস, থ্যাংক ইউ। এমডি মুহিন, ইয়েস, থ্যাংক ইউ। বুক ভরা ভালোবাসা, নিবেন স্যার শফিকুল, থ্যাংক ইউ, লাভ ইউ টু। আলামিন, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ফাতেমা নূর, থ্যাংক ইউ। মিতু আছে, মাহমুদা মিতু, ইয়েস স্যার, থ্যাংক ইউ। কচু পাতায়, আপনার নাম কচু পাতা কে? আপনার নাম হচ্ছে ভালো পাতা, কচু পাতা কেন? সুন্দর নাম রাখবে আপনি, দেখতে ছেলে না মেয়ে তাই তো জানি না, দেখতে সুন্দর না ভালো কেমনে বলবো। ইয়েস ভাই, যাই হোক। আচ্ছা, সেরা ভাইয়া রাইহান বলছেন, সাথী বলছেন ইয়েস, সাদিয়া বড়ুয়া বলছেন ইয়েস, থ্যাংক ইউ। প্রিয়া চক্রবর্তী, ইয়েস, ভেরি গুড, ইয়েস, ভেরি গুড। আলপনা খাতুন বলছেন জাস্ট জাস্ট ইনক্রেডিবল, থ্যাংক ইউ। খন্দকার সাদিয়া বলছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। তারপরে আদনান বলছেন ইয়েস। উম্মে রুম্মান বলছেন ইয়েস। শিপানিতে বলছেন ইয়েস। সামিয়া ইসলাম, ইয়েস। সামিয়া, তোমার বাবার কি খবর? আমি যদ্দূর জানছিলাম যে তোমার বাবা মনে হয় অসুস্থ, হাসপাতালে আছেন, আল্লাহ সুস্থ করুক। তারপর আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর নয়, আগামী কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। আমি এখনো সুস্থ হতে পারিনি, হয়তো ফুল মুভমেন্ট এখন নিতে পারিনি, পায়ের মুভমেন্ট চালাতে কষ্ট হচ্ছে আমার। আপনারা অনেকেই জানেন যে আমি একটা দুর্ঘটনার শিকার হই, পা আমার মোটামুটি দুমড়ে মুছড়ে যায়, তো সেখান থেকে এক্সরে করাই, এবং আলহামদুলিল্লাহ ছেলে মেয়েদের আল্লাহর রহমত এবং অনেক মানুষের দোয়া ভালোবাসার কারণে পায়ের খুব বেশি ইনজুর্ড হয়নি, কিন্তু এখনো ফুল মুভমেন্ট আমি যাইতে পারিনি। দেখবেন বরাবর আমি খুব এদিক থেকে ওদিক দিয়ে, কিন্তু আজকে যেতে খুব কষ্ট হচ্ছে, এবং আমি আশা করি খুব দ্রুতই আমি আমার হৃদয়ে ফিরতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে পড়াইতে আমার ভালো লাগে, ইংরেজি পড়াইতে ভালো লাগে, আপনাদের ভালোবাসা পেতে ভালো লাগে, আপনাদের দোয়া পেতে ভালো লাগে। জাস্ট এই জিনিসটা ছড়ায় দেন, এখানে ইংরেজি সকল সমস্যার সমাধান করা হয়। কে করেন? কবির ভাইয়া, আল্লাহর রহমতে কবির ভাইয়া করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।